এই তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আর এই বালতি ভরা পানিই বা কেন? তোকে কিছু প্রশ্ন করব, না পেঁচিয়ে স্ট্রেট আনসার দিবি। আর প্যাচাইলেই এই পানি তোর মাথায় ঢালব। বুঝতে পারছিস? কি এমন প্রশ্ন করবি? অবাক হয়ে। প্রথম প্রশ্ন, শুভ্র ভাইয়ের সাথে তোর রিলেশন চলে? কি পাগল নাকি? উনার সাথে আমার রিলেশন কেন চলবে? আরে উনি তো তোকে পছন্দ করেন। তাহলে তোর কোমরে হাত রেখে রোমান্সের মানে কি? রাগী গলায়। রোমাঞ্চ? কি বলছিস তুই? কিসের রোমাঞ্চ? অবাক হয়ে। থাদিয়ে দিব একটা। ওয়াশরুমের দরজার চিপাই দাঁড়িয়ে তোরা কি মহাকাশ নিয়ে গবেষণা করছিলি নাকি? দাঁতে দাঁত চেপে। আরে ওটা তো ভাইয়ার পাস স্লিপ করেছিল তাই। তুই যখন ওয়াশরুমে ঢুকলি তখনই ভাইয়া এলো। উনি কিছু একটা বলতে এসেছিলেন আমায়, কিন্তু কিছু বলে উঠার আগেই পাটা স্লিপ কেটে একদম আমার উপরে এসে পড়লেন। উনি যদি আমার উপরে পড়তেন তাহলে আমার মাথাটা একদম দেয়ালে লেগে যেত। অনেক কষ্টে এক হাতে দেয়াল ধরে নিজেকে আটকে নিয়েছেন উনি, আর অন্য হাতে আমার কোমর ধরেছেন যেন আমি দেয়ালে ধাক্কা না খাই। এটুকুই। মুখ গোমরা করে। এইটুকুই? এইটুকুই। চিত্রা এটুকু বলার সাথে সাথেই বালতির পানিটুকু ঢেলে দিলাম ওর মাথায়। চিত্রা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা কি হলো? আমি তো প্রশ্নের উত্তর দিলামই, তাহলে পানি কেন? লেট করে দিয়েছিস তাই। তোর কোনো ধারণা আছে এই 3টা দিন কিভাবে কেটেছে আমার? 3 দিন মানে বুঝিস তুই? 3 দিন মানে হলো 72টা ঘন্টা। তার মানে কত জানিস? 4320 মিনিট। মাই গড! চিত্রা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু সেদিকে আমার খেয়াল নেই বললেই চলে। আমি তো ভাবছি শুভ্র ভাইয়াকে নিয়ে। ইসস, না জেনে উনাকে কত কথা শুনিয়ে দিলাম। এবার উনাকে সরি বলবো কিভাবে? সামনে যেতেই তো আত্মা শুকিয়ে যাচ্ছে আমার। রুমের দরজা বন্ধ করে বিছানার উপর উঠে লাফালাফি করছি, আর চেঁচিয়ে চেঁচিয়ে গাইছি, উফফো মেরি দিলো মে থুড়ি খালি ছি জাগা থি। উফফো তোনে আকে বিন কিরা এ জাগালি। কোচ ক্যাহবি না ছাকি। শুভ্র ভাইয়া আমাকে পছন্দ করে শুধু এবং শুধুই আমাকে ভালোবাসে। ইসস কি সুখ! হঠাৎই জানালা ভেদ করে একটা কাগজ এসে লাগলো গায়ে। আমার রুমটা 2 তলায়। নিচ থেকে কেউ দোতলার জানালা দিয়ে কি করে কাগজ ছুঁড়তে পারে বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ নীরব দৃষ্টিতে কাগজটির দিকে তাকিয়ে থেকে বিছানায় পা ছড়িয়ে বসলাম। কাগজটা হাতে নিয়ে মোচড়ানো কাগজটা সোজা করে দেখলাম, কিছু একটা লেখা আছে তাতে। এই মিষ্টি হাসি, এত রাগ কেন তোমার? এত জেদ? এই ছোট্ট একটা শরীরে এত জোর কিভাবে? তোমার হাতের চড়টা বেশ শক্ত ছিল, সাথে মিষ্টিও ছিল। জীবনের প্রথম কোনো মেয়ের হাতে চড় খেয়েছি, আর সেই মেয়েটা হলে তুমি। তোমার হাতের চড়টা গালে পড়ার পর মনে হয়েছিল আরেকটা চড় যদি পড়তো আমার গালে তাহলে ব্যাপারটা মন্দ হতো না। কারো হাত এতটা নরম কি করে হয় বলো তো? আচ্ছা তুমি কি 3 বেলা তুলো খাও? কালকে তোমার শরীরের ওই গোলাপি শাড়িটা যে কি মারাত্মক সুন্দর ছিল তা কি তুমি জানো? তোমার সাথে বেশ মানিয়েছিল রংটা, সাথে তোমার গালে ছিল রাগের ওই গোলাপি আভা। ইচ্ছে তো করছিল থাক বলি না, লজ্জা পাবে তুরিমি। কথাগুলো তোলা থাকুক, কোনো একদিন আমার সামনে বসিয়ে এই লজ্জামাখা কথাগুলো শোনাবো তোমায়, আর তুমি লজ্জায় লাল হয়ে মুখ লুকাবে আমার বুকে। আর আমি প্রাণ ভরে দেখব। সেদিন তোমার চোখে ভালোবাসাটা দেখতে চাই শ্যামলতা, ঘৃণাটা নয়। তোমার চোখে আমার জন্য ঘৃণাটা যে আমায় মৃত্যু যন্ত্রণা দেয় প্রতিটি মুহূর্তে। তোমায় খুব দেখতে ইচ্ছে করছে রোদপাখি। নীল শাড়ি, হাতে নীল চুড়ি, চোখে গাঢ় কাজল লাগিয়ে বাতাসে চুল উড়িয়ে দাঁড়াবে কি ছাদের কোণে? জানি দাঁড়াবে না, তবু অপেক্ষা করে চলেছি দিনরাত। তোমার পায়ে নিজ হাতে আলতা লাগানোর খুব শখ আমার। একদিন সুযোগ দিও প্লিজ, শুধু একটিবার। ভালোবাসা মাখা চোখে তাকিও। তোমার সেই চাহনিতেই তো আমি কুপোকাত। তোমার একরাশ ঘৃণা। চিঠির উপর 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মনটা বলে উঠল নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে ভালোবাসি ভালোবাসি। ঝটপট উঠে আলমারি থেকে নীল শাড়ি বের করেই জড়িয়ে নিলাম শরীরে। হাত ভরে চুড়ি আর চোখে কাজল লাগিয়ে অগোছালো চুলগুলো খুলে দিয়েই দৌড়ে চলে গেলাম ছাদে। ছাদে দাঁড়িয়ে আছি, দৃষ্টি রাস্তার দিকে। কোথায় তিনি? উনি কি চলে গেছেন? কথাটা ভেবেই কান্না পাচ্ছে আমার। ঠিক তখনই পেছনে থেকে আপু বলে উঠল, কাউকে খুঁজছিস? না তো, কাকে খুঁজব? তাহলে এভাবে ছটফট করছিস কেন? কাঁদছিস?
ডট আরে না, বাতাসে বালি উড়ে চোখে পড়েছে। তাই হয়তো। এনিওয়ে তুমি এখানে কিছু বলবে? ডট মা আমাদের তৈরি হতে বলল। মামুদের ওখানে যাব। বিয়ের ডেট ফিক্সড করবে আজ। লাজুক চাহনিতে। ডট আপুর কথাটা শুনেই মনটা খুশি হয়ে গেল। নিশ্চয় ওখানে গিয়ে ওনাকে খুঁজে পাব। ঈশ্বস। কথাটা ভেবেই আপুকে শক্ত করে জড়িয়ে ধরেই এক দৌড়ে নিচে চলে গেলাম। আনন্দে সারা বাড়ি নেচে বেড়াতে ইচ্ছে করছে আমার। ডট ম্যাপেল পাতা। ডট বাড়িতে ঢুকে মামু আর মামানির সাথে দায়সারা কথা বলেই চারদিকে চোখ ঘুরাতে লাগলাম। কিন্তু মহাশয়ের দেখা মিললে তো কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারছি না। না জানি কি ভাববে সবাই। কিছুক্ষণ বসে থেকে মুখ কাচুমাচু করে উঠে গেলাম। ধীর পায়ে তলায় উঠেই উকি ঝুঁকি দিতে লাগলাম চারপাশে যদি দেখা পাই। হঠাৎ কেউ একজন আমার হাত টেনে দেয়ালে চেপে ধরে ঠিক আমার মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। এমন একটা কাজ শুভ্র ভাইয়া ছাড়া আর কারো হতেই পারে না। লজ্জায় আমি মাথা তুলে তাকাতেই পারছি না যেন। এতক্ষণ যাকে এত খুঁজাখুঁজি তাকে সামনে পেয়েও তাকাতে পারছি না। উনি আমার চুলগুলো হাতের আঙ্গুল দিয়ে আঁচড়ে দিয়ে কানের পেছনে গুজে দিলেন। কানের কাছে ঠোঁট এনে নরম স্বরে বলে উঠলেন, ডট আলতা লাগানোর অধিকারটা কি দেবে আমায়? ডট উনার কণ্ঠে আমি কেঁপে উঠলাম। কাপা কাপা গলায় কিছু বলতে যাব তার আগেই পেছনে থেকে কেউ একজন কেসে উঠল। যাকে বলে নোটিশেবল কাশি। কাশির শব্দ কানে যেতেই আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো শুভ্র। অভ্র ভাইয়া পকেটে হাত দিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠলেন, ডট কাহিনী কি চলে এখানে? ডট ইস কি লজ্জা, কি লজ্জা। এতক্ষণ যে হারে লজ্জা পাচ্ছিলাম সেই লজ্জার হার মুহূর্তেই 10 গুণ বেড়ে গেল এবার। ইচ্ছে হচ্ছিল মাটি ফাঁক করে তার ভেতর ঢুকে যাই আমি। শুভ্র ভাইয়া এবার পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বলে উঠলেন, ডট কি আবার চলে? তোর একমাত্র শালিকে আপ্যায়ন করছিলাম আর কি। বোনের হবু শ্বশুরবাড়ি বলে কথা। আদর যত্ন না করলে চলে? তাই আদর করছিলাম। চোখ টিপে। ডট তাই নাকি? নিচে আমার হবু শ্বশুর, শাশুড়ি, শালা সবাই বসে আছে, তাদের আপ্যায়ন না করে তুই আমার ছোট্ট শালির উপরই এত কর্তব্যবোধ দেখাচ্ছিস কেন বুঝতে পারছি না। এত আদর কি শুধু তার জন্যই? বাঁকা হেসে। ডট তোর একটু শালি বেশি ছোট কিনা? হারিয়ে টারিয়ে গেলে তো আবার সমস্যা তাই না? তাই ভাবলাম একটু গার্ড দিই আর কি। বাচ্চা মেয়ে বুঝিসই তো। ডট বাহবা। ছোট মিয়া কাহিনী কি? আমার শালি নিয়ে তোমার এত চিন্তা? সন্দেহজনক ব্যাপার, ব্যাপক সন্দেহজনক ব্যাপার। ডট ভাই বারবার শালি না বলে মাঝে মাঝে ভুল করে আমার বউও তো বলতে পারিস। তাহলেই তো এত প্রশ্ন আসে না। শয়তানি হাসি দিয়ে। ডট ওহো তাই বুঝি এখানে দাঁড়িয়ে বা। ডট আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে এলাম সেখান থেকে। দুই ভাই মিলে আমাকে কি ভয়ানক লজ্জার মধ্যেই না ফেলতে যাচ্ছিল। অসভ্য কোথাকার। আপুর বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে আজ থেকে 15 দিন পর। মামু ঘরের লক্ষ্মী ঘরে আনতে দেরি করতে চান না একদম। মামানিও তাই আর দেরি না করে 15 দিনের মাথায় বিয়ে। গার্ডেন সাইডে দাঁড়িয়ে আছি। মালিচাচা ফুল চেনাচ্ছেন আমায়। কত অদ্ভুত ধরনের ফুল চারপাশে। অদ্ভুত হলেও সবকটাই অসম্ভব সুন্দর। মালিচাচা বেশ মিশুক টাইপের লোক। কয়েক দিনেই আমায় বেশ আপন করে নিয়েছেন উনি। গ্রামে নাকি আমার বয়সী একটা মেয়ে আছে ওনার। মেয়েটার নাম সিতারা। তার স্ত্রী নাকি সঙ্গীত প্রেমী। বেশ ভালো গান করে তাই মেয়ের নাম রেখেছে সিতারা। মালি চাচার সাথে ঝুঁকে ঝুঁকে গাছ দেখছিলাম, হঠাৎ কেউ একজন পেছনে থেকে চুল টেনে ধরল। পেছনে দিকে তাকিয়েই অবাক হলাম। শুভ্র ভাইয়া। এটা কোন ধরনের অসভ্যতা শুনি? আমি উনার দিকে রাগী চোখে তাকালাম। কিন্তু সেদিকে মহাশয়ের খেয়াল থাকলে তো। তিনি অমায়িক হেসে চাচাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ডট হ্যালো ওল্ড ম্যান, কেমন আছেন? ডট জি ভালো ছোট বাবা। মুচকি হেসে। ডট আচ্ছা চাচা, বাগানে কি এখন বকুল ফুল পাওয়া যাবে? ডট না ছোট বাবা, এখন তো বকুল ফুল হবে না। ডট তাহলে লাল গোলাপ? একদম টকটকে লাল গোলাপ হবে চাচা। ডট হ্যাঁ তা হবে। ডট তাহলে 19টা লাল গোলাপ এনে দেন না চাচা প্লিজ। ডট আচ্ছা বাজান আপনি দাঁড়ান, আমি এখনই আনছি। ডট আমি অবাক চোখে তাকিয়ে আছি। সব রেখে 19টা ফুল দিয়ে উনি কি করবেন কে জানে। অদ্ভুত তো, উনি তো 20টা ফুলও চাইতে পারতেন, 19টায় কেন চাইলেন? আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে আবারও চুল ধরে টেনে দিলেন। আমি ঠোঁট উল্টে মুখ কালো করে তাকাতেই বলে উঠলেন উনি, ডট
এই মেয়ে, খেয়েছ তুমি? খাওয়া দাওয়া না করে এত ঘোরাঘুরি কিসের শুনি? খাবো না আমি। তাতে আপনার কি? ডু ইউর ওন বিজনেস। মুখ ভেঙিয়ে। তাই বুঝি? কথাটা বলেই আমার চুলের গোছা ধরে নিজের কাছে টেনে আনলেন উনি। ভয়ে আমার প্রাণ যায় অবস্থা। তার সাথে ব্যথাও লাগছে খুব। অবাকের চরম সীমা অতিক্রম করে ভয়ে ভয়ে গলায় বলে উঠলাম, কি করছেন? উনি হালকা হেসে বাচকটা টিপে দিয়ে বলে উঠলেন, ইটস নট ইউর বিজনেস। আমি বুঝতে পারছিলাম উনি ভয়ঙ্কর কিছু করতে চলেছেন। ঠিক তখনই গেইটের কাছে সাহেল ভাইয়াকে দেখতে পেলাম। উনার পায়ে জোরে একটা পাড়া দিয়ে বলে উঠলাম, হি ইজ সো কিউট ইয়ার। আই এম ক্রাশড অন হিম। উফ, লাল পাঞ্জাবিতে মারাত্মক লাগছে। আমার কথায় উনি ভ্রু কুচকে চুলগুলো ছেড়ে দিয়ে পেছনে ফিরে তাকালেন। সাহেল ভাইয়া আমাদের দিকেই এগিয়ে এলেন। ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে বলে উঠলেন, কেমন আছো সানশাইন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? বেশ ভালো। তবে তোমার থেকে একটা হেল্প পেলে আরও ভালো হয়ে যেতাম। হেল্প? কেমন হেল্প? হেল্পটা খুবই কঠিন, বাট তোমার জন্য ইজি হবে বলেই আমার ধারণা। মুচকি হেসে। তো আপনার সেই সহজ কঠিন হেল্পটা কি জানতে পারি? মার জন্য একটা শাড়ি কিনব। এর আগে কখনো কিনিনি। খুবই কনফিউজড আমি। তোমার শাড়ির কালেকশন ভালো। মাঝে মাঝেই শাড়ি পরো, আর শাড়িগুলোতে তোমায় মানায়ও বেশ। সো আই থিঙ্ক তুমি শাড়িটা ভালোল পছন্দ করতে পারবে। একদম চমকে দেওয়া সুন্দর কোনো শাড়ি কি আমায় পছন্দ করে দেবে তুমি? অবশ্যই। এই কথাটার জন্য এত কিছু? তবে আমার একটা শর্ত আছে। ভাব নিয়ে। শর্ত? কেমন শর্ত? ভ্রু কুচকে। আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। ইটস মাই ফি। আমার কথায় হাসলেন উনি। পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়েই বলে উঠলেন, যত চাও তত দিব। এবার হ্যাপি? একদম এক্সাইটেড হয়ে। উনি আবারও হালকা হেসে মামানির সাথে দেখা করে আমায় নিয়ে বের হবেন বলে বাড়ির দিকে হাঁটা দিলেন। সাথে সাথেই আমার হাতটা চেপে ধরলেন শুভ্র ভাইয়া। এত জোরে যেন এখনই গুঁড়ো হয়ে যাবে হাত। আমি উনার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। উনি রাগী চোখে তাকিয়ে আছেন। আমি কিছু বলার আগেই বলে উঠলেন উনি, যাবে না তুমি? কেন যাব না? অবশ্যই যাব। সাহেল ভাইয়া বলেছে আর আমি যাব না হতেই পারে না। কেন কি আছে ওর মধ্যে? দাঁতে দাঁত চেপে। অননেক কিছু। কত্ত কিউট উনি, কত্ত কেয়ারিং। অ্যাটলিস্ট আপনার মতো এগ্রেসিভ তো নয়। কথাটা বলার সাথে সাথে আমাকে নিজের সাথে চেপে ধরলেন উনি। চোখে রাগের আগুন জেলে বলে উঠলেন, আমি এগ্রেসিভ না হলে হলাম এগ্রেসিভ। আই ডোন্ট কেয়ার, বাট নেক্সট টাইম সাহেলকে নিয়ে এত মাতামাতি করলে খুন করে ফেলব। ওহ গড, তোমার জন্য, জাস্ট তোমার জন্য আমায় সাহেলের উপরও জেলাসি হচ্ছে। আপনাকে আমি জেলাস হতে বলেছি? আমি তো আপনার বউ না, তো জেলাস হতে যান কেন শুনি? আই এম লাইক ইউর সিস্টার। বোনের জন্য এত জেলাসি হতে হয় নাকি? আমি তো সাহেল ভাইয়াকে আপনার মতো ভাইয়ের নজরে দেখি না। আমি তো শাট আপ। কিসের ভাইয়া? হ্যাঁ, কিসের ভাইয়া? আবার ভাইয়া ডাকলে খবর আছে। আর সাহেলকে ভাইয়ের নজরে কেন? চাচার নজরেও দেখা যাবে না। ওকে কোনো নজরেই দেখবা না তুমি। আমার মুখ ধরে নিজের দিকে ঘুরিয়ে, তোমার নজর শুধু এই দিকেই থাকা চায়। শুধু এবং শুধুই এই দিকে। আমি বোকা বোকা ফেস নিয়ে বলে উঠলাম, কেন ভাইয়া? উনি তো রেগে আগুন। উনার চোখ দেখে মনে হচ্ছে যে কোনো টাইম গিলে খাবেন আমায়। কিন্তু রিস্কটা নেবে কে শুনি? তার আগেই তো আমি হাওয়া। বিছানায় বসে পা নাচাচ্ছি আর ফোন ঘাটছি। হঠাৎ মা এসে বসলেন আমার পাশে। বেশ কিছুক্ষণ পরও উনার যাওয়ার কোনো লক্ষণ না দেখে ফোনটা পাশে রেখে তার দিকে তাকালাম। মার সামনে বসে ফোন ঘাটা খুবই অস্বস্তির বিষয়। আমাদের জেনারেশনে মা বাবার সামনে ফোন চাপা মানে মহাপাপ। টিভি দেখতে দেখতে টিভির মধ্যে ঢুকে যাও তবু মেনে নিবে তারা। কিন্তু ফোন হাতে? নো, ইম্পসিবল। হাতে ফোন মানেই বাবা মার মাথা নষ্ট। মেয়ে তার মহাপাপ করছে, এটা তিনি নিজ চোখে দেখছেন, তা তো হতে পারে না। এই পাপ, এই মহাপাপ তাদের রোধ করতেই হবে। এমনই মনোভাব থাকে তাদের। আমি আপাতত এই মহাপাপে পাপী হতে চাচ্ছি না। তাই ফোনটা পাশে রেখে মার দিকে শান্ত দৃষ্টিতে তাকালাম। মা মুখ কাচুমাচু করে বলে উঠলেন, বিয়ে করবি রোদ? আমি অবাক চোখে তাকিয়ে আছি। মার মুখে হঠাৎ এমন কথা শুনে আমি স্তব্ধ।
কিছুক্ষণ চুপ করে থেকে একটু নড়চড়ে বলে উঠলাম, মানে মানেটা খুব সিম্পল। বিয়ে করবি কি না জিজ্ঞেস করছি। করবি? অবশ্যই করব। বিয়ের বয়স হলে অবশ্যই করব। বাট এই সময়ে এই কথা কেন বলছো মা? ভ্রু নাচিয়ে। না মানে, আহানকে চিনিস না? ওই ফর্সা করে ছেলেটা। মা, দুনিয়াতে বহুত ফর্সা করে ছেলে আছে, আমার নিজের ভাইও তো ফর্সা মা। তুমি কার কথা বলছো বলো তো? ওই যে মহিলাটা আমাদের সাথে যে গল্প করছিল। ছেলে ডাক্তার। ওহ, ওই মহিলা? তো সেই মহিলার ছেলে ডাক্তার, তার সাথে আহান নামের ছেলের কি সম্পর্ক? আর সে কথা তুমি আমাকেই বা কেন শোনাচ্ছ? ওই মহিলার ছেলের নামই আহান। ছেলেটা খুব সুন্দর বুঝলি, তোকে খুব পছন্দ করেছে, দিনে 3বার ফোন করছে বিয়ে করবে বলে। বুঝতে পারছি না কি বলবো। এত ভালো ছেলে হাতছাড়াও তো করা যায় না। দেখ, বিয়ে তো একদিন করতেই হবে। তাই বলছিলাম কি তুই রাজি হয়ে জামা। আশ্চর্য, একদিন বিয়ে করতে হবে বলে আমি ওই ডাক্তার বা ফাক্তারকে বিয়ে করে ফেলব? মা, তুমি এমন টিপিক্যাল বাঙালি মায়ের মতো বিহেভ কেন করছো? তোমার ভাব দেখে মনে হচ্ছে এই ব্যাটাকে বিয়ে না করলে বাংলাদেশে আমার জন্য আর কোনো ছেলে খুঁজে পাওয়া যাবে না। আমায় চিরকুমারী থাকতে হবে। এভাবে বলছিস কেন? আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি। আমি তোর বাবাকে ঠিক রাজি করিয়ে নিব দেখিস। ছেলেটা কি ভদ্র, এমন ছেলে সহজে পাওয়া যায় বুঝলি? শোন, আমি উনাদের হ্যাঁ বলে দিচ্ছি। আমার কথায় শেষ কথা। তুই তো আমায় আগেই বলে রেখেছিলি যেখানে আমি বলবো সেখানেই বিয়ে করবি। তাহলে এখন এমন করছিস কেন? মা, তাই বলে এখন ইম্পসিবল, কিছুতেই না। আচ্ছা, রুহির বিয়েতে ছেলেটা আসছে, তখন না হয় তার সাথে পরিচিত হয়ে নিবি। অনেক লক্ষ্মী একটা ছেলে, তোর পছন্দ হবেই হবে। আমার পছন্দ হলেও তোমার ভাতিজার পছন্দ হবে না মা। এ কথা শোনার পর উনি এই ডাক্তারের যে হাল করবে তা তোমারও মোটেও পছন্দ হবে না। বিড়বিড় করে, বিয়ের শপিংয়ে যাব আজ। চিত্রাকে ফোন দিয়ে আসতে বলেছি। দুজন একরঙা শাড়ি পরব আজ। শাড়িটা হাতে নিতেই আম্মু খুশিতে গদগদ হয়ে বলে উঠলেন, বাহ, শাড়ি পরবি? আমিও তাই বলছিলাম, শাড়িই পর, আজ আহান আমাদের সাথে জয়েন করবে। বেচারা তোকে আগে দেখে নিত, মায়ের কথাতেই বিয়েতে রাজি হয়ে গেছে। কি লক্ষ্মী ছেলে ভাবা যায়। আচ্ছা, এই শাড়িটা না পরে লাল শাড়িটা পর না, খুব মিষ্টি লাগে তোকে লাল রংটাতে। মার কথায় ভ্রু কুচকে তাকালাম। ফ্যামিলি মিলে শপিংয়ে যাবে, সেখানে বাইরের মানুষ কেন? বিরক্তিকর ব্যাপার। মাকে কোনোরকম রুম থেকে বের করে শাড়িটা ছুঁড়ে মারলাম বিছানায়। আলমারি থেকে টপস আর জিন্স বের করে পরে নিলাম। টপসের উপর কুটি চাপিয়ে চুলগুলো ছেড়ে কাঁধের দুপাশে ছড়িয়ে দিলাম। মুখটা ভালো করে ধুয়ে তাতে বেশ খানিকটা মেরিল লাগিয়ে দিলাম। এতে করে কালো কালো লাগবে নির্ঘাত। রেডি হয়ে বের হতেই দেখি মামু, মামানি, অভ্র ভাইয়া, সাহেল ভাইয়া, শুভ্র সবাই বসে আছে সোফায়। বিনা সংকোচে ওদের পাশে বসতেই চেঁচিয়ে উঠল মা, এসব কি রোদ? তোকে না বললাম শাড়ি পরতে? এসব কি পরেছিস? একদম বাচ্চা বাচ্চা লাগছে। আহান তো তোকে দেখে পিচ্ছি বাবু মনে করে ললিপপ অফার করবে। যা এক্ষুনি চেঞ্জ করে আয়। আর আহানও তোকে শাড়িতেই দেখতে চায়, সো গো এন্ড চেঞ্জ। মা, একজন আমাকে শাড়ি পরা অবস্থায় দেখতে চাইবে আর আমি নাচতে নাচতে শাড়ি পরে নিব, তা তো হতে পারে না। তাছাড়া আমার ভীষণ গরম লাগছে, আমি শাড়ি পরতে পারবো না। শুভ্র ভাইয়া সহ সবাই ভ্রু কুচকে তাকিয়ে আছে। বিষয়টা ঠিক কি তা বুঝতে পারছে না কেউই। আম্মু হাল ছাড়ার পাত্র নয়। বিয়ে সে ডাক্তারের সাথে দিবেই দিবে। এবার উনি শুভ্র ভাইয়ার দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে বলে উঠলেন, দেখেছিস শুভ্র, এই বাড়িতে আমার কোনো ভ্যালু আছে? নেই। কেউ আমার কথায় শুনে না। এই যে আমি বলছি শাড়ি পরে যেতে, শুনছে না, বরং এমন ভাব করছে যেন ওকে আমি কুরবানির ছাগলের মতো জবাই করে দিচ্ছি। এসব কি বলতো? ছেলেটা কি ওকে খেয়ে ফেলবে? আরে বিয়েই তো করতে চাইছে। দুদিন পর যার বউ হবি তার সামনে শাড়ি পরে যেতে কি সমস্যা? তুইই বল। বাহ, অসাধারণ। মা বাঘকেই জিজ্ঞেস করছে, বাঘ মামা এত হিংস্র কেন? আমি আর চোখে শুভ্র ভাইয়ের দিকে তাকালাম। উনাকে দেখেই বুঝতে পারছি রাগে ভেতরটা ফেটে যাচ্ছে, তবু নিজেকে শান্ত রেখে হাসিমুখে বলে উঠলেন, বউ? কার বউ হওয়ার কথা বলছো ফুপি?
কার আবার রোদের জানিস এক্সাইটেড হয়ে ছেলেটা ডাক্তার কি সুন্দর চেহারা একদম হুমায়ুন আহমেদের শুভ্র মতো পৃথিবীর শুদ্ধতম পুরুষ তার সাথে বিয়ে হয়ে আমার মেয়ে হবে পৃথিবীর শুদ্ধতম মহিলা দারুণ না শুভ্র ভাইয়া কিছু বললেন না চুপচাপ মাথা নিচু করে বসে রইলেন হয়তো রাগ কন্ট্রোল করছেন কয়েক সেকেন্ড চুপ করে থেকে কিছু একটা বলতে যাবেন ঠিক তখনই পাশ থেকে সাহেল ভাইয়া বলে উঠলেন আন্টি আপনার কথায় কিন্তু লজিক আছে আই এগ্রি উইথ ইউ বাট নামটাই একটু ঝামেলা হয়ে গেল না আহান শুদ্ধ পুরুষ হিসেবে আহান নামটা কি মানায় এখানে আহানের চেয়ে শুভ্র নামটাই বেশি গ্রহণযোগ্য শুভ্র ভাইয়াকে কনুইয়ের গুঁতো দিয়ে তাই না শুভ্র চোখ টিপে আসলে কি আন্টি শুভ্র নামটার মধ্যেই শুভ্রতা টাইপ ব্যাপার আছে সেটা কি অন্য কোনো নামে পাওয়া যাবে যাবে না কখনো না এই যে আমাদের শুভ্রকেই দেখুন না একদম দুধের মতো সাদা ভার্সিটির স্যারদের প্রিয় মুখ জুনিয়রদের প্রাণের ভাই ব্রাইট স্টুডেন্ট আঙ্কেলের প্রিয় পুত্র কত গুণ হে 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 গুণের ছড়াছড়ি তাই না সানশাইন দাঁত কেলিয়ে উনার কথায় আমি দ্রুত মাথা নেড়ে সাই জানালাম যার অর্থ হ্যাঁ গুণের ছড়াছড়ি মা বিমল হাসি দিয়ে বললেন হ্যাঁ তা ঠিক শুভ্রও খুব লক্ষ্মী একটা ছেলে লাখে এক সেটাই তো লক্ষ্যে একটা রেখে হাজারে কেন খুঁজাখুঁজি করেন বুঝি না বিড়বিড় করে কি বললে ভ্রু কুচকে হে হে বললাম যে আমার আর শুভ্র বউ অনেক লাকি হবে তাই না আন্টি এত ভালো ছেলে আমরা দাঁত কেলিয়ে হ্যাঁ তা তো হবেই তোমাদের কাছে যে মেয়ে আসবে তার বাবা মা তো ধন্য সেই ধন্য ব্যক্তিটা আপনি হয়ে গেলেই তো হয় বিড়বিড় করে কিছু বললে সাহেল না বলছিলাম কি চলুন আন্টি যাওয়া যাক শুভ্র হাই টেম্পার হয়ে যাচ্ছে ওর ভীষণ গরম লাগছে ভীষণ আর পাত্রর চিন্তা করবেন না সে সানশাইনকে ফকিন্নির বেশে দেখলেও পছন্দ করবে মেয়ে তো আমাদের এক নম্বর তাই না মাকে কনফিউজড করে দিয়ে আমাদের সবাইকে নিয়ে বেরিয়ে এলেন সাহেল ভাইয়া গাড়ি চলছে আমি জোরসড়ো হয়ে বসে আছি আর মনে মনে দোয়া দুরুদ পড়ছি সামনের গাড়িটা সিনিয়র সিটিজেনদের জন্য ওটাতে বাবা মা মামু মামানি উঠেছে পরেরটাতে সাহেল ভাইয়া রাহাত ভাইয়া অভ্র ভাইয়া আর আপু সবার শেষের গাড়িতে আমি আর শুভ্র ভাই আমি কত করে মিনতি করলাম আমায় সাহেল ভাইয়ার গাড়িতে একটু জায়গা দিতে কিন্তু কেউ ফিরেও তাকালো না সব কটা পাষাণ আমাকে কি সুন্দর বাঘের খাঁচায় ফেলে কেটে পড়ল আমি বারবারই আর চোখে তাকাচ্ছি কিন্তু শুভ্র ভাইয়ের সেদিকে কোনো হেলদুল নেই বললেই চলে উনি স্ট্রেট বসে ড্রাইভ করে চলেছেন একবারও আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না গায়ে সাদা শার্ট হাতাটা কনুই পর্যন্ত ভাঁজ করা চোখে সানগ্লাস সামনের চুলগুলো বাতাসের তালে তালে অল্পবিস্তর উড়াউড়ি করছে গাড়ির ভেতর সানগ্লাস পরে থাকার মানে কি বুঝলাম না ভয়ে ভয়ে কাপা গলায় বলে উঠলাম আপনি কি রেগে আছেন কিন্তু ব্যাটা খাটাস বলে কথা আমার কথার উত্তরই দিল না এত ভাব কিসের হ্যাঁ বেশ কয়েকবার এটা ওটা জিজ্ঞেস করার পরও কোনো উত্তর না পাওয়ায় চুপচাপ বসে রইলাম মাঝ রাস্তা থেকে চিত্রাকে পিক করে নিয়ে আবারও চলতে লাগল গাড়ি চিত্রার সাথে ঠিকই হাসি বিনিময় করে কথা বলে চলেছেন উনি বিষয়টা বড্ড লাগলো আমার আমি কি নদীতে ভেসে এসেছি নাকি আমার কোনো গুরুত্বই নেই বেশ তো না থাকুক গুরুত্ব বলবো না কথা শপিং মলে গিয়ে নামতেই মা আমাকে চুপি চুপি ডেকে বললেন আমি যেন পার্কিংয়ে দাঁড়ায় আহান আসবে এমনি মেজাজটা 49 হয়ে আছে তার ওপর মার এমন কথা শুনে মেজাজটা চটে গেল মুহূর্তেই রাগে গোজগোজ করতে করতে চিত্রাকে নিয়ে দাঁড়ালাম পার্কিং এর এক কোনায় চিত্রা কারণ জিজ্ঞেস করতেই দিলাম এক ধমক প্রায় 10 মিনিট পর পার্কিং এর অন্য পাশে শুভ্র ভাইয়াকে চোখে পড়ল প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হিরো হিরো লুক নিয়ে অমায়িক হাসি দিয়ে একটা মেয়ের সাথে কথা বলে চলেছেন মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে আকাশের চাঁদ পেয়ে গেছে পারলে হাসতে হাসতে শুভ্র ভাইয়ার কোলে উঠে পড়ে সে কি বিশ্রী অবস্থা কি এত কথা বলে শুভ্র ভাই চিত্রাকে দাঁড়া করিয়ে ওদিকে এগিয়ে যেতেই চোখাচোখি হল দুজনের শুভ্র ভাই স্বাভাবিকভাবেই চোখ ফিরিয়ে নিয়ে আবারও গল্পে মেতে উঠলেন নতুন উৎসাহে ভেতরটা জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল যেন উনাদের একদম সামনে দাঁড়িয়ে বলে উঠলাম উনি কে শুভ্র ভাইয়া ফ্রেন্ড কথাটা বলেই মেয়েটির দিকে তাকিয়ে বলে উঠলেন এই রূপসা তুই না আইসক্রিম খেতে চেয়েছিলি চল খাওয়াবো তোকে মেয়েটা এক্সাইটেড হয়ে একরকম জড়িয়েই ধরল তাকে
শুভ্র ভাইয়া একটু সরে দাঁড়িয়ে আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে মেয়েটাকে নিয়ে পাড়ি জমালো মলের ভেতর দিকে। রাগে গা জ্বলে যাচ্ছিল আমার। এত অপমান! কি এমন করেছি আমি, যার জন্য এমন ব্যবহার করছেন উনি? আমার বিয়ের কথা শুনেই মেয়ে নিয়ে মেতে উঠেছেন, আর বিয়েটা হয়ে গেলে তো পুরো মেয়েদের গোডাউনে ঢুকে থাকবেন। যত সব! নিজের মনে বিড়বিড় করতে করতে আগের জায়গায় ফিরে যেতেই চোখ আমার চড়ক গাছ। চিত্রা কারো সাথে কোমর বেঁধে ঝগড়া করছে। কি ভয়ানক ব্যাপার! দৌড়ে ওদের কাছে যেতেই চিত্রা নাকমুখ ফুলিয়ে বলে উঠল, রোদ, দেখ কি অসভ্য ছেলে, আমাকে মেরে ফেলার পায়তারা করছিল জানিস। আমি অবাক হয়ে বলে উঠলাম, তোকে মেরে উনার কি লাভ? আমার কথায় সুর মিলিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ছিপছিপে ছেলেটি বলে উঠল, এক্স্যাক্টলি। আমি আপনাকে মারতে চাইব কেন? আমি ব্যাকমিররে দেখছিলাম, হঠাৎ আপনি সামনে এসে পড়ায় খেয়াল করিনি, তাই একটু লেগে গেছে। আই এম সরি ফর দ্যাট ইয়াং লেডি। কিসের সরি? হোয়াট সরি? আপনার সরি আপনার কাছে রাখেন। রোদ, তোর কোনো ধারণা নেই এই ছেলেটা কতটা ফাজিল। আমাকে ধাক্কা দিয়ে এসে সরি না বলে কি বলছে জানিস? আপনি কি মেয়ে? আরে তুই বল, আমার মধ্যে কি ছেলে টাইপ কিছু দেখতে পাচ্ছিস? বাঙালি রমণীর মতো শাড়ি পরে এসেছি, আর এই ব্যাটাই আমায় বলে কি না আমি কি মেয়ে? হোয়াট রাবিশ! চোখ মুখ কুচকে। ওহো, আপনি ভুল বুঝছেন মিস, আমি সেটা বুঝাইনি। আমি এখানে একটা মেয়ের সাথে দেখা করতে এসেছি। আপনি সে কি না তাই জিজ্ঞেস করছিলাম, নাথিং ইলস। এবার আমার টনক নড়ল। এটাই তাহলে মার তথাকথিত অতি শুদ্ধতম পুরুষ? আমি মুখ কাচুমাচু করে নরম স্বরে বলে উঠলাম, ডক্টর আহান। উনি আমার দিকে তাকিয়ে সানগ্লাসটা খুলে হাতে নিতে নিতে বলে উঠলেন, ইয়েস। ডু ইউ নো মি? ইয়াহ, আই এম নৌশিন আহমেদ রোদেলা। আই থিঙ্ক আপনি আমার সাথেই মিট করতে এসেছেন। ও মাই গড, ইউ আর দ্য গার্ল, ইউ আর লাইক আ কিউট লিটল বেবি। এনিওয়ে, আপনার তো শাড়ি পরে আসার কথা ছিল, তাই আমিও এই শাড়ি পরিহিতা মেয়েকেই আপনি ভেবেছিলাম। সরি। সরি বলার কি আছে? ওর নাম চিত্রা, মাই বেস্ট ফ্রেন্ড। আর চিত্রার দিকে তাকিয়ে উনি ডক্টর আয়ান। তোকে। এটুকু বলার সাথে সাথেই চিত্রা মুখ ভেঙিয়ে চলে গেল। চিত্রার মুখ ভেঙানিতে হেসে উঠল আহান। আমিও অপরাধী হাসি দিয়ে বলে উঠলাম, প্লিজ কাম। সারাটা দিন আহানের সাথেই কেটে গেল আমার। মার জোড়াজুড়ি, শুভ্র প্রতিরাগ, সব মিলিয়ে আমার আর ছাড়া পাওয়া হল না। সারাদিনে চিত্রা আহানেরও ঝগড়া লেগেছে বেশ কয়েকবার। আহানের কোনো কথায় ভালো লাগে না চিত্রার মুখ চোখ দেখে মনে হচ্ছিল রাস্তায় গণদোলাই নামক জিনিসটা যেন এই আহান নামের ব্যক্তিটার জন্যই কোনো এককালে তৈরি করে রাখা হয়েছিল, যা এখন প্রয়োগ করার মোক্ষম সময়ে। ওদের দুজনের ঝগড়া, আহানের শপিংয়ের ব্যাপারে মূর্খতা, সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে সময়টা। ফেরার সময় বাসার সামনে নামিয়ে দিয়ে যা যা কিনেছিল তার অর্ধেকটাই আমার হাতে ধরিয়ে স্ফীত হেসে বলেছিল, আহান আপনার জন্য লিটল বেবি। আমি পুরো 2 মিনিট হা করে দাঁড়িয়েছিলাম সেখানে। শুভ্র ভাইয়ার প্রতি রাগ দেখিয়ে পজিটিভ সাইন দেখিয়ে দিলাম না তো? উফফো! বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। মাথাটা ঝিমঝিম করছে, সারাদিনের ধকলে শরীরটা বড্ড ক্লান্ত। চোখের পাতা ভারী হয়ে আসতেই মেসেজ টুনে ঘুমটা চটে গেল একদম। বিরক্ত মুখে মেসেজটা অন করতেই দেখি অভ্র ভাইয়ার মেসেজ। বেশ অবাকই হলাম আমি। রাত প্রায় 12টা, এত রাতে অভ্র ভাইয়া? মেসেজে লেখা, হৃদয় শালিকা ঝটপট ছাদে চলে আসো, সারপ্রাইজ আছে। তোমার বোনও ছাদে, তাড়াতাড়ি আসো তো, উই আর ওয়েটিং হৃদয়। অনিচ্ছা সত্ত্বেও বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে হাঁটা দিলাম ছাদের দিকে। ছাদে এসেই শিউরে উঠল গা। একদম শান্ত পরিবেশ ছাদে, কেউ আছে বলে মনেই হচ্ছে না। কাপা কাপা গলায় একবার আপু তো আরেকবার অভ্র ভাইয়াকে ডাকলাম, কিন্তু কারো সাড়া পাওয়া গেল না। আরেকটু এগিয়ে যেতেই ছাদের দরজাটা ভীষণ আওয়াজ তুলে বন্ধ হয়ে গেল। পেছনের দিকে তাকিয়েই গলা শুকিয়ে এলো আমার। ছাদের দরজায় ঠেস দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাই। ঠোঁটে শয়তানি হাসির রেখা। আমি দ্বিধাদ্বন্দ্বে হয়রান, রাগ পাবো নাকি ভয়। উনি আমার দিকে এগিয়ে আসতেই আপুকে ডেকে উঠলাম কয়েকবার, কিন্তু ফলাফল জিরো, কারো সাড়াশব্দ নেই মোটে। আমার ডাকাডাকিতে হেসে উঠলেন উনি, হাসিমুখে বলে উঠলেন, এখানে কেউ নেই রোদপাখি। আমার হবু বৌনি নিজের রুমে আরাম করে তার হবু বরের সাথে প্রেম করছে। মানে কি? অভ্র ভাইয়া কোথায়?
উনি আমায় মেসেজ করেছিল মাত্র। ভাইয়ের যে নাম্বারটা তোমার কাছে আছে সেই সিমটা এখন আমার ফোনে। বুঝতে পারলে শ্যামবতী। এসবের মমমানে কি? আপনি এখানে কি করছেন? এখনও তো কিছু করছি না। বাট করব। কথাটা বলেই ছাদের রেলিং পা ঝুলিয়ে বসলেন উনি। একটা শান্তির নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, আই এম সো কনফিউজড রোদো পাখি। কনফিউজড কপকেন। তোমার সাথে আমি সাকিব বুবলি টাইপ রোমান্স করব নাকি সানিলিয়ন ইমরান হাশমি টাইপ রোমান্স করব ঠিক বুঝতে পারছি না। ইটস আ বিগ কনফিউশন। আই থিঙ্ক সানিলয়ন ইমরান হাশমি ব্যাটার রাইট। কথাটা বলেই ডানচোখটা টিপে দিয়ে রেলিং থেকে লাফিয়ে নামলেন উনি। আমার তো কাঁপাকাঁপি অবস্থা। ব্যাটায় বলে কি রোমাঞ্চ? উনি আমার দিকে এগুচ্ছেন আর আমি নিজের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি রেগে যাওয়ার। কিন্তু হাই নিয়তি, এই রাতটাও আমায় পাত্তা দিল না আজ। গলা শুকিয়ে আসছে প্রতিনিয়ত। কোনো কিছু না ভেবেই পেছনে ফিরে দিলাম এক দৌড়। কিন্তু শেষ রক্ষা হল না। লম্বা লম্বা পা ফেলে শক্ত হাতে চেপে ধরলেন আমার ডান হাতটা। আমি কাদো কাদো চোখে উনার দিকে তাকিয়ে আছি। উনি রাগমাখা চোখে মিষ্টি হাসি দিয়ে ছাদের দরজার সাথেই চেপে ধরলেন আমায়। চোখ দুটো টলমল করছে। কান্নাদেবী যে কোনো সময় ভর করতে পারে আমার চোখে। উনি হিসহিসিয়ে বলে উঠলেন, কি এখন কান্না কেন? আমি ধরলেই ব্যথা লাগে না? আর ওই হাড়ের ডাক্তার যখন ধরল তোমায় তখন তো মুখে হাসি যেন ধরছিলই না। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। যত দোষ নন্দ ঘোষ। এই প্রবাদ বাক্যটি হয়তো কোনো এককালে উনাকে ডেডিকেট করেই তৈরি করা হয়েছিল। নিজে যে ওই হাতাকাটা মেয়ের সাথে রংঢং করে বেড়াচ্ছেন, তাতে কিছু না হুহো। কি হলো? মুখে কথা নেই? আমার বাম হাতটা শক্ত করে চেপে ধরে চোখের সামনে এনেই বলে উঠলেন, এই হাতটাই তো ধরেছিল তাই না? কথাটা বলেই বামহাতের কনুইয়ের একটু নিচে কামড়ে ধরলেন তিনি। ব্যথায় চেঁচিয়ে উঠতেই ছেড়ে দিলেন হাত। এবার আমি কেঁদেই দিলাম। চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। রাক্ষস কোথাকার! হাত ধরলেই কামড়ে দিতে হবে? ওই মাইয়া যে উনির উপর আছড়ে পড়ছিল, ওই হিসেবে আমার তো উচিত উনার সারা শরীরে কামড়ে দেওয়া। সাদা বিলাই কোথাকার! তোর বউ মরে যাবে দেখে নিস। গালে উনার হাতের ছোঁয়ায় ঘোর ভাঙল আমার। রাগী চোখে তাকালাম তার দিকে। কিন্তু সেদিকে তার খেয়াল কই? তিনি একদৃষ্টিতে তাকিয়ে আছেন আমার চোখে। বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখের পানি মুছে দিয়ে করুণ স্বরে বলে উঠলেন উনি, খুব লেগেছে? সরি, আর করব না এমন। তোমারই তো দোষ। ধরতে দিলে কেন হাত? ওর বাপের সম্পত্তি নাকি তোমার হাত? যখন ইচ্ছে ধরবে। চুলেও তো হাত দিয়েছিল। উনার কথায় মেজাজটাই খারাপ হয়ে গেল আমার। ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে ডান হাতে বাম হাতটা চেপে ধরে বলে উঠলাম, আহানের বাপের সম্পত্তি যেমন নয় আমার হাত আপনার বাপের সম্পত্তিও তো নয়। সে তো শুধু ধরেছিল, আপনি তো ক্ষতবিক্ষতি করে দিলেন। উনি একটু এগিয়ে এসে ফু দিয়ে সামনের চুলগুলো উড়িয়ে দিয়ে বলে উঠলেন, রেগো না গো ললনা, মরে যাই আমি। তোমার রাগী ফেসটা না এককক দমমম। লুচু ছেলে। সব ছেলেরাই একরকম হয়। মেয়েদের উপর ঢলে ঢলে পড়ে আর যখন কথা মেয়েদের উপর আসে তখন হাইপার। হুহো। আমার কথায় উনি ভ্রু কুঁচকে তাকালেন। কাঁধের কাছে ঝুলে থাকা চুলগুলো টেনে ধরে হাতে পেঁচাতে লাগলেন। ব্যথায় কুকিয়ে উঠে বাধ্য হয়েই উনার দিকে এগিয়ে গেলাম। লম্বা চুলের ভয়াবহতা আজ বুঝতে পারছি আমি। চুলগুলো হাতে পেঁচিয়ে নিয়ে ঘাড়ে হাত রেখে মাথাটা আরেকটু টেনে এনে কপালে কপাল ছোঁয়ালেন উনি। ফিসফিসিয়ে বলে উঠলেন, কেশবতী, আমি মেয়েদের উপর ঢলে ঢলে পড়ি? অবশ্যই ঢলে পড়েন। শুধু ঢলে পড়েন না, আরও অনেক কিছু করেন। মেয়ে পাশে দেখলে তো দুনিয়ার আর কাউকে মনে থাকে না। কথাও তো বের হয় না মুখ থেকে। মেয়েবাজ কোথাকার! ছাড়ুন আমায়। আমি মেয়েবাজ। দাঁতে দাঁত চেপে। হ্যাঁ মেয়েবাজ। ছাড়ুন আমায়। কিছুদিন পর ডক্টর আহানের সাথে আমার বিয়ে। অন্যের বউকে মাঝরাতে হ্যারেজ করতে লজ্জা করছে না? ছাড়ুন বলছি। জাস্ট লিভ মি। আমার কথায় চোখ দুটো লাল হয়ে এলো তার। আরও জোরে চেপে ধরে বলে উঠলেন উনি, অন্যের বউ? ওই ডক্টরকে বিয়ে করার খুব শখ জেগেছে না? এত শখ বিয়ে করার? আশ্চর্য। শখ না জাগার কি আছে? বিয়ের বয়স হয়েছে, বিয়ে করব না? তাছাড়া ডক্টর আহানের মতো ছেলেরা স্বামী হিসেবে দারুণ হবে। আমি তো খুব এক্সাইটেড।
কথাটা শোনার সাথে সাথেই একরকম ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললেন আমায়। পড়তে পড়তেও নিজেকে সামলে নিলাম আমি। উনি দুহাতে নিজের চুল টেনে ধরে পাশে থাকা টপটা এক লাথিতেই ভেঙে টুকরো করলেন মুহূর্তেই। দেয়ালে একবার ঘুষি দিয়ে একটানে নিজের কাছে এনে দাঁড় করালেন আমায়। আলতো হাতে চুলগুলো কানে গুজতে গুজতে বলে উঠলেন, ডোন্ট ওয়ারি রোদো পাখি, আই উইল কিল হিম। রুময় পায়চারি করে চলেছি, অস্থিরতায় বসে থাকাও দায়। এ পর্যন্ত 2 লিটার পানি শেষ করেছি আমি, তবু তেষ্টা যেন মিটছেই না। পানি খাওয়া মাত্রই গলা শুকিয়ে কাঠ। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। উনি কথাগুলো বলার জন্য বলেননি, উনার প্রতিটি কথায় সত্য ছিল। উনাকে এই মুহূর্তে আস্ত সাইকো মনে হচ্ছে আমার। ছোট্ট একটা বিষয় নিয়ে একটা মানুষকে খুন করে ফেলতে হবে। নিজের উপরই রাগ লাগছে আমার কেন যে বিয়ের কথাটা বলতে গেলাম। শুভ্র ভাইয়াকে ফেস করার সাহসও আমার নেই। আর সাহেল ভাইয়াকে যে বলবো তার ফোন নাম্বারটাই তো আমার কাছে নেই। টেনশনে মাথা ফেটে যাচ্ছে আমার। কিছুক্ষণ পরই কানে এলো আজানের ধ্বনি। রাতটা তাহলে আজ নির্ঘুমই কেটে গেল আমার। নামাজ পড়ে 1 কাপ কফি হাতে ছাদে গিয়ে বসলাম। চারদিকের অন্ধকার ভাবটা এখনও কাটেনি। ঠান্ডা স্নিগ্ধ বাতাসে শরীর কাঁপানো আবেশ। কফিতে চুমুক দিয়ে ফোন লাগালাম চিত্রাকে। 4 বারের মাথায় ফোন ধরল সে। হ্যাঁ, লো, এত রাতে ফোন দিয়েছিস কেন রদু? এত রাত? এই কানা চশমা পরে ঘড়িটা দেখ ডাফার। এখন রাত 9, ইটস আ টেনশনযুক্ত মর্নিং। কি বলছিস এসব? মাত্র তো 5:04 বাজে। ঘুমুতে দে তো, এমনিতে রাতে ঘুমুতে দেরি হয়ে গেছে। প্লিজজ রদু, লেট মি স্লিপ। চুপ ফাজিল, এখন ঘুমাবি কেন তুই? সারা রাত করলিটা কি? ওই পেট মোটা ব্যাটার সাথে প্রেম করছিস নাকি? বাহ, শুধু পেট দেখেই প্রেম? বাকি জিনিস দেখলে কি করবি তাহলে? কি সব বলিস রোদ? ওই ব্যাটার ফোন নাম্বারই তো নেই আমার কাছে। প্রেম করব কিভাবে? বাট ব্যাটার শার্টের কালারটা সুন্দর ছিল, ক্রিমি। ওহো, এজন্যই তো বলি, চিতা বাঘ স্বপ্নে এত ক্রিম দেখে কেন? ক্যান্টিনেও দেখি সব খাবারের সাথে ক্রিম মাখাচ্ছিস। কাহিনী তাহলে এইটা? ঈশ্বর রদু, প্লিজ আর কই থেকে কই নিয়ে যাচ্ছিস কথা? এখন রাখো না ফোনটা, ঘুমাবো। তোর ঘুম বের করছি আমি। জাস্ট 15 মিনিটে বাসায় এসে হাজির হ। দেয়ার ইজ আ ইম্পর্টেন্ট থিং টু ডিসকাস। আমার জীবন মরণ সমস্যা। এত সকালে? হ্যাঁ, এত সকালেই। কাম ফাস্ট, নয়তো ওই চিপকু মফিসকে তোর নাম্বার দিয়ে দিব বাই গড। কথাটা বলেই ফোন কেটে দিলাম। আমি জানি ও আসবে। ধীরে সুস্থে কফিটা শেষ করে ছাদের রেলিং ধরে দাঁড়ালাম। মনে মনে ছক কষছি, কিন্তু সব ছকই এলোমেলো লাগছে আজ। প্রায় 20 মিনিট পর চিত্রাকে গেইটের সামনে এসে দাঁড়াতে দেখলাম। সবুজ জামার সাথে হলুদ ধুতি পায়জামা পরনে, গলায় কালো ওড়না প্যাঁচানো, অগোছালো চুলগুলো কোনোরকম খোঁচায় আটকানো। দেখেই বোঝা যাচ্ছে যেমন ছিল ঠিক সেভাবেই চলে এসেছে সে। নিচে গিয়ে গেইট খুলে নিজের রুমে আনলাম ওকে। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, এবার তো বল হয়েছেটা কি? তুই একটু সাহেল ভাইয়াকে কল করো না প্লিজ। কেন? ভ্রু কুচকে। শুভ্র ভাইয়া ডক্টরের জন্য রিস্কি রে। আমার হাত ধরার দায় তাকে শাস্তি দিবেন উনি। তুই একটু সাহেল ভাইয়াকে ফোন দিয়ে ব্যাপারটা ম্যানেজ করতে বল না প্লিজ। তার থেকে আমি বরং হসপিটালে একটা ফোন দিই বুঝলি? ওই হাড়ের ডক্টরের জন্য একটা ওটি বুক করে রাখি। কি বলিস? খুশি হয়ে। চুপ, বেয়াদব মেয়ে, তোকে ফোন দিতে বলছি, ফোন দে ব্যাস। চিত্রা চরম অনিচ্ছায় ফোন হাতে নিয়ে ডায়াল করল। খুবই ইন্টারেস্টিং বিষয় হলো চিত্রার কাছে কিভাবে যেন সবার নাম্বারই থাকে, শত্রু হোক বা বন্ধু। ওর কাছে ক্যাফিটেরিয়ার মামার নাম্বার থাকলেও আমি অবাক হব না মোটে। ভেবেছিলাম ফোন রিসিভ হবে না এত সকালে, আর যাই হোক ছেলেরা ঘুম থেকে উঠে না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে প্রথম রিং এ ফোনটা রিসিভ হয়ে গেল। ওপাশ থেকে ক্লান্ত গলায় বলে উঠল কেউ। হ্যালো, কে বলছেন? ভাইয়া, আমি চিত্রা, আইআর ডিপার্টমেন্টের চিত্রা। ওই আপনার সানশাইন আছে না, ওর বেস্টু। অন্যভাবেও চিনতে। শাট আপ চিত্রা, আমি তোমাকে চিনি, এত বিশ্লেষণ করার কিছু নেই। কি বলবে তাই বলো। ভাইয়া, বলছিলাম কি, ওই ডক্টরকে নাকি শুভ্র ভাইয়া দুলাই দেবে। ওয়াও, আই এম সো হ্যাপি ফর দ্যাট। আমি বলি কি, আমার পক্ষ থেকেও 10-12টা ঘুষি দিয়ে দিয়েন ভাইয়া।
আই উইল পে ফর দ্যাট। তাই পে করবা? তাও আমাকে? গ্রেট, তো কি পে করবে শুনি? একটা চুইংগাম? না ভাইয়া, একটা নয়, যতটা ঘুষি দিবেন, প্রতিটি ঘুষির জন্য একটা করে চুইংগাম। দারুণ না? ওয়াও, এত ভালো পেমেন্টের কথা আমি আমার লাইফেও শুনিনি। তোমার নামটা তো স্বর্ণাক্ষরে খোদাই করে রাখা উচিত। এনিওয়ে, তুমি ডক্টরকে মারতে চাও কেন? সে তোমাকে প্রেগনেন্ট করে পালায়নি তো? হা হা হা। ছি ভাইয়া, আপনি এত বাজে কথা বলতে পারেন আমি বিশ্বাসই করতে পারছি না। আর ইউ সাহেল ভাইয়া, রিয়েলি? আই কান্ট বিলিভ। তুমি বিলিভ না করতে পারলেও কিছু করার নেই। এত সকালে যে ঘুম ভাঙিয়ে ডিস্টার্ব করেছ তার জন্য ওই কথাটা খুবই সামান্য। ও হ্যালো, আমি নিজের জন্য নয়, আপনার সানশাইনের জন্য ফোন দিয়েছি ওকে। তাহলে আমার সানশাইনকেই ফোনটা দাও না গো সুন্দরী, প্লিজজ। সাহেল ভাইয়ার কথায় চিত্রা রেগে আগুন হয়ে ফোনটা কোনোরকম ছুঁড়ে মারল আমার উপর। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুমুস সালাম সানশাইন। আই নো তুমি কেন ফোন দিয়েছ, বাট এখন আর ফোন দিয়ে লাভ নেই। শুভ্র যা করার ও করে দিয়েছে। সারারাত ওকে আটকানোর প্রচেষ্টায় জীবন শেষ। মাত্রই বাসায় ফিরলাম, শাওয়ার নিয়েই ঘুম দেব। মানে কি? আপনি নিশ্চিন্তে ঘুমাবেন? ডক্টর আহানের সাথে করেছেটা কি উনি? সিটি হসপিটালে গিয়ে নিজের চোখেই দেখে আসো সানশাইন। 3rd ফ্লোর, রুম নম্বর 336। আমি এখন ঘুমোবো সুইট লেডি। হেভ আ নাইস ডে। আমি ফোন হাতে নিয়ে থম মেরে বসে আছি। যা করার করে দিয়েছে মানে কি? মেরে টেরে ফেলেছে নাকি? আবারও গলা শুকিয়ে আসছে আমার। উফফো, মানুষ এমন পাগল হয় কি করে? হাও। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই ডক্টর আহানের করুণ অবস্থা চোখে পড়ল। হাতে পায়ে প্লাস্টার আর ব্যান্ডেজের ছড়াছড়ি। ইসস, আমার জন্য উনার এতটা ক্ষতি হয়ে গেল। এই মুহূর্তে শুভ্র ভাইয়ার প্রতি চরম রাগ লাগছে আমার। একটা মানুষকে এভাবে মারতে পারে কেউ? একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে ঢুকতেই ডক্টর আহান চোখ মেলে তাকালেন। আমাকে দেখেই মিষ্টি হাসি দিয়ে বলে উঠলেন, কেমন আছেন লিটল বেবি? আমি তো ভালো আছি, বাট আপনার অবস্থা তো করুন। আই এম সো সরি। সবকিছু আমার জন্য। আরে না না, আপনার জন্য কেন হবে? কাল রাত 1টার দিকে একটা প্রেঙ্ক কল এলো। ক্লিনিকে নাকি ইমার্জেন্সি পেশেন্ট আছে। হসপিটালে এসে দেখি কিছুই না। ফেরার সময় কোথা থেকে একদল ছেলে এসে গাড়ি থেকে জোর করে বের করে পেটালো। মরেই হয়তো যেতাম। থ্যাঙ্ক গড আপনার ভাইয়া চলে এসেছিল, নয়তো। উনার কথায় আমি অবাক। ভাইয়া মানে? ভাইয়া তো রাতে নাক ঢেকে ঘুমোচ্ছিল। ভাইয়া কখন গেল সেখানে? আমি কৌতূহলী হয়ে বললাম, ভাইয়া? হ্যাঁ, আপনার কাজিন। নামটা যেন কি? ওহ হ্যাঁ, শুভ্র। সাথে উনার বন্ধুও ছিল, উনার নাম মেবি সাহেল হবে। আমি কিছু বলতে যাব ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে এলো শুভ্র ভাইয়া। অমায়িক হাসি দিয়ে বলে উঠলেন, ওহ গুড মর্নিং ডক্টর, কেমন আছেন এখন? জি ভালো, থ্যাঙ্কস এগেইন ম্যান। ইটস অল রাইট। কথাটা বলেই আমার দিকে তাকিয়ে চোখ মারলেন উনি। আমার আর বুঝতে বাকি রইল না, নিজে মার খাইয়ে নিজেই সেবা। বাহ, সাপও মূল্য লাঠিও ভাঙল না, এই প্রবাদটার সঠিক প্রয়োগ করেছেন উনি। একটা দীর্ঘশ্বাস ফেলে চিত্রা আর শুভ্র ভাইয়াকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আমার ডক্টর আহানের সাথে কিছু কথা আছে। একটু বাইরে যাবেন প্লিজ? চিত্রা, তুইও যা। কেন? কি এমন বলবি এই ডক্টরকে যে আমার সামনে বলা যাবে না? এই একদিনের ডক্টর তোর আপন হয়ে গেল আর আমি পর। এই এ বিউটিফুল লেডি, আপনি কি অলওয়েজ ঝগড়ায় করেন নাকি? মুচকি হেসে, কি রোদ, দেখেই ডাক্তার কি বলে। আমি নাকি ঝগড়ুটে? বেশ হয়েছে ভাইয়া মেরেছে একে, আরও মারা উচিত ছিল। হুহো। ভাইয়া মেরেছে মানে? কনফিউজড হয়ে, নাথিং ডক্টর, এই তোরা জানা প্লিজ। আমার কথায় কেবিন থেকে বেরিয়ে গেল শুভ্রচিত্রা। আমি আরেকটা দীর্ঘশ্বাস ফেলে বেডের পাশের টোলে গিয়ে বসলাম। মাথা নিচু করে বলে উঠলাম, মিস্টার আহান, আই এম সো সরি। আপনার এই অবস্থার জন্য আলটিমেটলি আমিই দায়ী। কিছু বলতে নিলে প্লিজ ডক্টর আহান, লেট মি ফিনিশ। সেদিন শপিং মলে চুড়ি দেখতে গিয়ে আচমকাই হাত ধরেছিলেন আমায়। বিষয়টায় আমিও চমকে গিয়েছিলাম, সাথে সাথে ছেড়েও দিয়েছিলেন, কিন্তু এনিওয়ে, আমি একজনকে পছন্দ করি।
আর যাকে পছন্দ করি তার মাথায় একটু গণ্ডগোল আছে বলেই মনে করি আমি। এমনিতে সব ঠিকঠাক, শুধু আমার ব্যাপারেই যত পাগলামো তার। আপনি আমার হাত ধরায় রাগের মাথায় আপনার এই অবস্থা করেছে সে। তাই বলছিলাম কি, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিন প্লিজ। আমাকে নিয়ে ভাবা বন্ধ করুন, নয়তো আবারও মার খেতে হতে পারে, হয়তো মেরাই ফেলবে। সো প্লিজ এই বিষয়টা নিয়ে আর না এগুলেই বেটার। বাট আই ওয়ান্ট টু ম্যারি ইউ। ইটস নট অ্যাবাউট মাই ফিলিংস। আমার মায়ের ফিলিংসও জড়িয়ে আছে এতে। মা অনেক পছন্দ করেন আপনাকে, তাছাড়া এখন আমিও তাই চাই। দেখুন, আগে জীবন তো বাঁচান, তারপর বিয়ে। আমার জন্য কারো ক্ষতি হোক তা মোটেও চাই না আমি। তাছাড়া উনি আপনাকে না মারলেও বিয়েটা করা আমার পক্ষে সম্ভব হতো না। আই রিয়েলি লাভ হিম। প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনার মাকে বলে দিবেন যে আমি ফালতু একটা মেয়ে, তাহলে দেখবেন উনি নিজেই সরে যাবেন। আসছি। কথাটা বলে উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটা দিতেই পেছনে থেকে ডেকে উঠল আহান। হেই লিটল বেবি। হু। পেছনে তাকিয়ে। আপনার কথায় রাখব। মাকে বলবো বিয়েটা করছি না, কিন্তু একটা রিকোয়েস্ট আছে। রাখবেন? রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট? ভ্রু কুচকে। চলে তো যাচ্ছেনি, মাথাটা ব্যথা করছে খুব, একটু হাত রাখবেন মাথায় প্লিজ। আমি অবাক চোখে উনার দিকে তাকিয়ে আছি। কি বলবো বুঝতেই পারছি না। কি একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে আমার। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুইকল শুভ্র। আমার হাতটা টেনে ধরে বলে উঠল, কাম রোদ, ভিজিটিং টাইম শেষ, আমাদের যেতে হবে। হেই ডক্টর, আজ আসি কেমন? তাড়াতাড়ি সেরে উঠুন। মুচকি হেসে। আহানকে কিছু বলতে না দিয়েই আমার হাতটা টেনে বেরিয়ে এলো শুভ্র। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। চিত্রা আর আমাকে নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলে উঠলেন উনি, আজকেই লাস্ট টাইম। এই হারের ডক্টরের সামনে আর যেন না পড়ো তুমি। আপনিই আপনার ছেলেদের দিয়ে এভাবে মেরেছেন উনাকে, তাই না? হুম, মেরেছি তো। তো মানে? মারলে নিজে মারবেন, অন্যকে দিয়ে মার খাইয়ে ভালো সাজার মানেটা কি? আমি মারলে পুলিশ কেস হতো। পোলাপানগুলো যেভাবে মেরেছে তাতে ব্যাপারটা রাস্তাঘাটে ছিনতাইকারীর আক্রমণ হিসেবে শো করছে। পুলিশ কেস হলেও কোনো অ্যাকশন হবে না। নিজেই মারতে চেয়েছিলাম, বাট সাহেলের জন্য পারিনি, তাই বাধ্য হয়েই। উনাকে মাঝপথে থামিয়ে দিয়েই চিত্রা বলে উঠল, ওহো শুভ্র ভাইয়া, এই সাহেল ভাইয়াটা না অলওয়েজ ওভার করে। উনাকেও 2-4টা চর থাপড়া দেওয়া উচিত ছিল ভাইয়া। আপনার বউয়ের হাত ধরে। আমি রাগী চোখে তাকাতেই থেমে গেল চিত্রা। আমতা আমতা করে বলে উঠল সে, না মানে আমি তো এমনি বলছিলাম। হে। মাইরটা সাহেল ভাইয়াকে না দিয়ে তোর ওই পেট মোটা হতে হতে না হওয়া জামাইকে দেওয়া উচিত। দাঁতে দাঁত চেপে। কেন? সে কি করল তোকে? মুখ ফুলিয়ে। তোকে বিয়ে করে যে আমাদের উদ্ধার করার স্বপ্ন দেখিয়েছিল সেটা তো ভেঙে টুকরো করে দিল। এটা কি কম বড় অন্যায়? আমি কত ভেবেছিলাম তোর মতো সিন্দাবাদের ভূত থেকে রেহাই হয়তো পাবো এবার, কিন্তু ব্যাটা লাস্ট স্টেজে এসে ভেগে গেল। আমাদের কথায় শুভ্র ভাইয়া হুহা করে হেসে উঠলেন। আমি উনার দিকে রাগী চোখে তাকিয়ে আছি আর চিত্রা অসহায়। সবাই মিলে গ্রামের বাড়ি পাড়ি জমিয়েছি। আপুদের বিয়েটা গ্রামেই হবে। গ্রামের বাড়ি বলতে আমার নানু বাড়ি আর শুভ্র ভাইয়ার দাদু বাড়ি। মামু প্রায় 28 বছর পর বাড়ি ফিরছেন। চিত্রাসহ শুভ্র ভাইয়ার সব ফ্রেন্ড আর কিছু জুনিয়ররাও যাচ্ছে আমাদের সাথে। এর মধ্যে অনেকেরই এই প্রথম গ্রামে যাওয়া। চারদিকে হই হুল্লোড় আর গান বাজনায় মাথা নষ্ট অবস্থা। আমরাও প্রায় 6 মাস পরে গ্রামে যাচ্ছি। নানু মারা যাওয়ার পর এদিকে আশায় হয় না তেমন। বাস থেকে নেমেই মনটা শান্ত হয়ে গেল একদম। বিভিন্ন ধরনের গাছপালার মাঝে ছিমছাম পুরাতন 2 তলা বাড়ি। সবার জন্য রুম বরাদ্দ হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো আমার বেলায়। শুভ্র ভাইয়া আর আমার একই রুমই পছন্দ হয়েছে। এই নিয়ে কি তুমুল ঝগড়া। অবশেষে মামুর ধমকে দমে গেছে শুভ্র। বিনা বাক্য ব্যয়ে 2টো গ্রুপে ভাগ হয়ে গেছে আমরা। একটা সিনিয়র সিটিজেন অর্থাৎ মামুদের গ্রুপ, আরেকটা জুনিয়র সিটিজেন অর্থাৎ আমাদের গ্রুপ। ছাদে তুমুল গতিতে পার্টি বিছানো হচ্ছে, আজ সারারাত গল্প আর পিঠা খাওয়া হবে। রহিমা খালা আর মজিদ চাচা দুজনে নিজ ইচ্ছেই আমাদের গ্রুপে নাম লিখিয়েছেন, তার নাকি ওইসব বুইরাদের সাথে মিশ খায় না। রহিমা খালা এই বাড়ির কাজের লোক আর মজিদ চাচা কেয়ারটেকার। এদের দুজনের মধ্যে মাখো মাখো ভাব। প্রেমের দ্বিতীয় এপিসোড চলছে তাদের।
রাত ৮টা বাজতেই সবাই গিয়ে বসলাম ছাদে। রাতুল ভাইয়া এখনও শুভ্রকে বারবার দুলাভাই বলে চলেছেন। সাথে একটা থাপ্পড়ও খাচ্ছেন, কিন্তু তাতে তার কোনো ভাবোদয় হচ্ছে বলে মনে হচ্ছে না। বরং বেশ মজা পাচ্ছেন বলেই মনে হচ্ছে। সাকিব ভাইয়া চিত্রাকে ইমপ্রেস করার বহুত চেষ্টায় আছে, কিন্তু সিনিয়রদের সামনে নিজেকে ঠিক প্রকাশ করতে পারছেন না বেচারা। নীলিমা আপু আর রোহন ভাইয়া তাদের ননস্টপ ঝগড়া চালিয়ে যাচ্ছে। রাহি আপু সাব্বির ভাইয়ার সাথে কি এত ফুসুর ফুসুর গল্প করছেন আল্লাহ মালুম। আমাদের সাহেল ভাইয়া ক্যামেরা হাতে ছুটছেন। সবারই বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তোলে মেমোরি ভরে চলেছেন। তার ক্যামেরায় রহিমা খালা আর মজিদ চাচার সিঁড়ি তলের রোমান্স ধরা পড়েছে চরমভাবে।